নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক সুদীপ্ত চক্রবর্তীর লেখা গল্প যত্ত জ্বালা রাতের বেলা। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। অনেক দৌড়দৌড়ি করে মেদিনীপুর স্টেশনে এসে শুনলাম হাওড়া যাওয়ার ট্রেন 15 মিনিট আগে চলে গেছে। পরে ট্রেন রাত 8:50, অর্থাৎ 1 ঘন্টা 25 মিনিট পরে। ওটাই হাওড়া যাওয়া শেষ ট্রেন, পৌঁছবে রাত 12টায়। অক্ষয় হতভাগার জন্যই এই ভোগান্তিটা হলো। অফিস কামাই করে বেলা 12টায় এসেছি, শুধু তাড়াতাড়ি বেরিয়ে ঠিক সময় বাড়ি ফিরবো বলে। তা ফিরতে দিলে তো? আরে তোর দাদার বউ ভাত, তুই যত পারিস আনন্দ কর। আমিও যতটা পারি সঙ্গ দেব বলেই ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছি। কলকাতা থেকে মেদিনীপুর কম রাস্তা তো নয়। ট্রেনে শিয়ালদা, সেখান থেকে বাসে হাওড়া, তারপর 3.5 ঘন্টা ট্রেন জার্নির পর মেদিনীপুর। তারপরেও আবার 15 মিনিট রিক্সা চড়ে তবে হাতার মাঠ। অন্য কেউ হলে আসতোই না। নেহাত অক্ষয় আমার অনেক দিনের বন্ধু, সেই হায়ার সেকেন্ডারি বোর্ডিং স্কুলের রুমমেট, আর এখনো ব্যাংকের একই ব্রাঞ্চে পাশাপাশি টেবিলে বসে চাকরি করি। তাই ও চাওয়াতে উপেক্ষা করতে পারলাম না। নাও এবার বন্ধুকৃত্যের ফল ভোগো। কতবার বললাম ভাই 6টা থেকে 6:30টার মধ্যে বেরোবো। আমি আসার সময় টাইম টেবিল দেখে এসেছি। সন্ধ্যে 7:10-এ একটা ট্রেন আছে, ওটা ধরতে পারলে 11:30টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। কে কার কথা শুনে অনেক অনুনয় করে যখন বেরোতে পারলাম তখন বাজে 7টা। তারপর এক মাতাল রিক্সা চালকের খেয়াল খুশি মতো চলে এই যখন স্টেশনে পৌঁছলাম তখন সব ভোঁভা। অবশ্য স্টেশন চত্বরে যে কোনো লোকজন নেই তা নয়। মেদিনীপুর জেলা শহর 24 পরগনা বা হাওড়ার মতো এত জনাকীর্ণ না হলেও জনসংখ্যা নেহাত ফেলে দেবার মতো নয়। দিনের বেলা কেরানিতলা বা জাজেস কোর্ট কিংবা LICর মোড় একেবারে গম গম করে মানুষের ভিড়ে। সন্ধ্যের পরেও সেসব এলাকায় স্থানীয় মানুষের যাতায়াত চোখে পড়ার মতো। রেল স্টেশনটা শহরের এক প্রান্তে হবার কারণে ভিড় অপেক্ষাকৃত কম। তবুও স্টেশন চত্বরে ঠিক বাইরে চায়ের দোকানে বা পানবিড়ির গুমটিতে কম বয়সীদের আড্ডাবাজি ভালোই। কিন্তু আমাদের মতো কলকাতাবাসীর কাছে সে ভিড় নির্জনতারই নামান্তর। যা হোক, চায়ের দোকানে বসে 1 কাপ চা খেয়ে স্টেশনের সামনের দোকান থেকে 1 বোতল জল কিনে 8টা নাগাদ প্যাসেঞ্জার ইনফরমেশন সেন্টারে গিয়ে জানতে পারলাম যে ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মেই আসবে। রিটার্ন টিকিট কিনেই এসেছিলাম, সুতরাং টিকিট কেনা কোনো ঝামেলা নেই। 1 নম্বর প্ল্যাটফর্মের একেবারে সামনের দিকে গিয়ে একটা বেঞ্চে জুত করে বসে বাড়িতে ফোন করে বাবাকে সব জানিয়ে বললাম গাড়ি নিয়ে হাওড়া স্টেশনে আসতে, তা না হলে রাতে বাড়ি ফেরার কোনো উপায় নেই। বাবা সব শুনে স্বভাবসিদ্ধ চিন্তিত ভঙ্গিতে গম্ভীর গলায় বললেন, ট্রেনে লোকজন থাকবে তো? যদি ডাকাত ফাকাত ওঠে যা চাইবে দিয়ে দিস, আবার বেশি বীরত্ব দেখাতে যাস না। ফোন ছেড়ে একটু এদিক ওদিক তাকিয়ে দেখলাম 2 নম্বর প্ল্যাটফর্মে বেশ লোকজন আছে। বোধহয় আপে কোনো ট্রেন কিছুক্ষণের মধ্যেই আসবে। কিন্তু 1 নম্বরে লোকজন খুবই কম, যা আছে তাও প্ল্যাটফর্মে মাঝামাঝি। সামনের দিকে কোনো যাত্রী নেই, শুধু কাছে পিঠে 2-3টে কুকুর শুয়ে আছে আর 2-একটা এদিক ওদিক ঘুরঘুর করছে। একবার মনে হলো আমিও গিয়ে প্ল্যাটফর্মের মাঝামাঝি কোনো বেঞ্চে বসি, তাহলে কামরায় আরো লোকজন থাকবে, আর লোকজন থাকলে চোর ডাকাতের ভয়ও কম। তারপর ভাবলাম হাওড়ার গাড়িতে তো একেবারে সামনের কামরাতেই লোকজন বেশি ওঠা উচিত। কাজেই আমি ঠিক জায়গাতেই আছি। যেখানে আমি বসে আছি সেখান থেকে সামনের দিকে স্টেশনের অপর দিকটা ভালোই দেখা যাচ্ছে, কারণ উল্টো দিকের প্ল্যাটফর্মটা একটু ডান দিক ঘেঁষে রয়েছে, পুরোপুরি বিপরীত দিকে নয়। দেখে মনে হচ্ছিল যে ওদিকটা এদিকের মতো জমজমাট নয়। মূল শহরটা রেল লাইনের পশ্চিম দিকেই, সম্ভবত পরে শহর পূর্ব দিকে বেড়েছে। এইসব 7-5 ভাবতে ভাবতেই মাইকে ঘোষণা শুনতে পেলাম, ঘর ঘরে পুরুষ কণ্ঠে, আপ মেদিনীপুর লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে, আপ মেদিনীপুর লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আ রাহা হ্যায়। প্রথমে হিন্দি টানওয়ালা বাংলায়, তারপর হিন্দিতে। আসার পথেও খেয়াল করেছি খড়গপুর থেকেই ঘোষণার ভঙ্গি একই রকম, সম্ভবত ঝাড়খণ্ডের সীমান্তবর্তী অঞ্চল হবার কারণে। কিছুক্ষণের মধ্যেই আবার ঘোষণা একই গলায় একই ভঙ্গিতে, শুধু বয়ানতে একটু পাল্টে জানানো হলো হাওড়া যাওয়ার লোকাল রাত 8:50 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে।
ঘোষণা মিলিয়ে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই দূরে একটা বাঁকের মুখে দেখতে পেলাম একটা চলমান আলোক বিন্দু। বুঝলাম ট্রেন আসছে। সেকেন্ড কয়েকের মধ্যেই সে বিন্দু জোরালো হলো, আর তারপর হেডলাইটের তীব্র আলো ছড়িয়ে ঝমঝম করে মেদিনীপুর স্টেশনে পৌঁছলো। আপ হাওড়া মেদিনীপুর লোকাল। ট্রেন থেকে লোকজন নামলো প্রচুর, অধিকাংশই অফিস যাত্রী। ক্লান্ত ধস্ত চেহারাগুলো থেকেই মালুম হয়। সবাই নেমে যাওয়ার পর কামরায় উঠলাম। বিলকুল ফাঁকা। ড্রাইভারের কেবিনের সংলগ্ন যে লম্বা সিটটা, তারই একেবারে বাঁদিকের কোনায় বসাই ভালো বলে মনে হলো। নভেম্বরের মাঝামাঝি। কলকাতায় ঠান্ডা না থাকলেও এখানে সন্ধ্যের পর একটা শিশিরানি বেশ টের পাওয়া যায়। তাই হাওয়া যথাসম্ভব এড়িয়ে বসাই বুদ্ধিমানের কাজ। আবার কি একটা ঘোষণা হচ্ছে শুনতে পেলাম, কিন্তু বুঝতে পারলাম না। তার মিনিট দুয়েকের মধ্যেই পাশের লাইনে হেডলাইটের ছটা। একটা ট্রেন হাওড়ার দিক থেকে এসে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালো। কোচের চেহারা দেখে মনে হলো কোনো প্যাসেঞ্জার ট্রেন, কেননা এক্সপ্রেস ট্রেন হলে অন্তত একটা এসি কোচ থাকতো। মনে হয় এই ট্রেনটার জন্যই 2 নম্বরে যাত্রীরা অপেক্ষা করছিল। কিন্তু আমার কামরায় এখনো কোনো লোকজন নেই। চিন্তায় পড়ে গেলাম। 8:40 বাজে, আর মিনিট 10 পরেই ট্রেন ছাড়বে। একা একা পুরো রাস্তা যেতে হবে নাকি? এসব ভাবতে ভাবতেই ট্রেনটা একবার ঝাঁকুনি দিয়ে উঠল। বুঝলাম ড্রাইভার সাহেব ট্রেনে উঠেছেন। ঝাঁকুনিটা ট্রেন পরীক্ষা করার ফল। মরিয়া হয়ে সিটের উপর জলের বোতল আর পকেট থেকে রুমালটা বার করে বোতলের পাশে রেখে ট্রেন থেকে নেমে ড্রাইভারের কেবিনের সামনে গিয়ে দাঁড়ালাম। ড্রাইভার লোকটা বেশ গোলগাল চেহারার, খুশি খুশি মুখের মানুষ। মাথায় চকচকে টাক, গোঁফদাড়ি কামানো মাঝবয়সী ভদ্রলোক। একটা কাগজে কি সব যেন লিখছেন। কেবিনের দরজা খোলাই ছিল। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসু চোখে একবার আমার দিকে তাকালেন, কিন্তু মুখে কিছু বললেন না। আমি আমতা আমতা করে বললাম, দাদা একটা কথা বলবো। বলুন। বলছিলাম কি এই ট্রেনে কি আদৌ কোনো লোকজন যায়? তার মানে? ড্রাইভারের গলায় নিখাদ বিস্ময়। না মানে কামরায় তো আমি ছাড়া কোনো লোকজন নেই, তাই। আরে বাবা, হাওড়া যাবার এটাই শেষ ট্রেন। বহু মানুষের বাড়ি ফেরার এটাই একমাত্র উপায়। অত চিন্তা করবেন না। ট্রেন ছাড়তে তো এখনো প্রায় 10 মিনিট বাকি। দেখবেন অনেক লোকই উঠবে। আর খড়গপুর থেকে তো প্রথম কামরায় বসার জায়গাই থাকবে না। যান, নিশ্চিন্তে গিয়ে বসুন, কোনো ভয় নেই। অগত্যা আবার নিজের জায়গায় ফেরা গেল। সিটে বসে দেখলাম কামরার অপর প্রান্তে আমার ঠিক মুখোমুখি জেনারেটর কেবিনের সামনে যে লম্বা সিটটা থাকে, তার মাঝামাঝি জবুথবু হয়ে বসে আছে একটা লোক। তাহলে একজন যাত্রী উঠেছে। কিন্তু এ কেমন সহযাত্রী? সারা শরীর একটা বাদামি রঙের ময়লা চাদর দিয়ে মোড়া। হাঁটু দুটো মুড়ে সিটের ওপরে পা তুলে বসে আছে। সারা শরীরে এমন ভাবে চাদর জড়ানো যে শরীরের কোনটা কোথায় আছে বোঝে কার বাপের সাথে। ভালো করে দেখে মনে হলো ভাঁজ করা হাঁটুর ওপর মাথা রেখে লোকটা বসে আছে। লক্ষ্য করলাম সিটের নিচে কোনো চপ্পল বা জুতো রাখা নেই। তার মানে লোকটা খালি পায়ে রয়েছে, কিংবা জুতো শুদ্ধ পা সিটে তুলে বসে আছে। সব দেখে শুনে ভরসার চেয়ে ভয়ই বেশি হল। পাগল টাগল নয় তো? ফাঁকা ট্রেনে যদি হঠাৎ এনার পাগলামি চাগার দেয় তাহলেই তো গেছি। বড় মামার কাছে শুনেছি একবার নাকি একটা পাগল এইরকমই একটা ফাঁকা জায়গায় মামাকে কামড়ে দিয়েছিল। কথাটা মনে পড়ে নিজে নিজেই হেসে ফেললাম। হাসলাম বটে, কিন্তু খচখচানিটা মনে রয়ে গেল। পাগল হোক বা নাই হোক, এমন সহযাত্রী কোনো স্বাভাবিক মানুষেরই কাম্য নয়। চিন্তার সুতো ছিঁড়ে গেল এক জোরালো শব্দে। শাঁখের আওয়াজের মতো গম্ভীর, কিন্তু ভরাট লম্বা হর্ন দিয়ে ট্রেন নড়ে উঠল। বিদায় মেদিনীপুর। পাশাই নদীর ব্রিজটা পার হয়ে ট্রেনটা একবার দাঁড়ালো বটে, কিন্তু দুপাশে কোনো প্ল্যাটফর্ম নেই এবং যাত্রী ওঠারও প্রশ্ন নেই। পরের স্টেশন গোকুলপুর। আমি যেদিকে বসে আছি প্ল্যাটফর্মটার উল্টো দিকে। উৎসুক হয়ে তাকিয়ে রইলাম। যদি কেউ ওঠে। কে উঠবে? শুনশান ফাঁকা গোটা প্ল্যাটফর্ম। আমার বাঁদিকের লাইনে দৃষ্টিরোধ করে দাঁড়িয়ে আছে এক মালগাড়ি। ডান দিকের জানলা দিয়ে তাকিয়ে দেখলাম যতদূর চোখ যায় কোথাও আলোর চিহ্ন মাত্র নেই, শুধুই নিকষ অন্ধকার। কি বিদঘুটে জায়গা রে বাবা! এখানে মানুষজন আছে বলে তো মনে হয় না। স্টেশনটা এরা বানিয়েছে কেন? সামনের লোকটা একইভাবে বসে আছে, নট নরণচরণ। একটুও না নড়ে একটা মানুষ
এতক্ষণ বসে থাকে কি করে? লোকটা বেঁচে আছে তো? কেউ এসে কোনো মরা মানুষ বসিয়ে দিয়ে গেল কিনা কে জানে। তাহলেই তো মরেছি। পুলিশের হাঙ্গামায় জড়ালে তো ভয়ানক বিপদ। হঠাৎ চমকে উঠলাম। লোকটা উঠে দাঁড়িয়েছে এবং তাকিয়ে আছে সোজা আমার দিকেই। তীব্র অথচ এলোমেলো দৃষ্টি। ট্রেনের চাকার তাল বেশ খানিকটা ধিমে। জানলা দিয়ে বাইরে মানুষের ঘর বাড়ির আলো দেখা যাচ্ছে। লোকটা বেশ লম্বা আর বলিষ্ঠ না হলেও একেবারে জীর্ণও নয়। গালে প্রচুর দাড়ি গোঁফ, পরনে ময়লা ঢলঢলে শার্ট প্যান্ট, ভবঘুরে গোছের চেহারা, কিন্তু পাগল বলে মনে হলো। আমার দিক থেকে দৃষ্টি সরিয়ে দরজার দিকে এগিয়ে গেল আর গিরি ময়দান স্টেশনে ট্রেন থামতেই নেমে পড়ল ট্রেন থেকে। খড়গপুরের ঠিক আগের স্টেশন গিরি ময়দান। চারপাশে অনেক ছোট বড় ইমারত। ডান দিকে জানলা দিয়ে দেখতে পাচ্ছি একটা বড় বাড়িতে প্রচুর আলো জ্বলছে আর মাইকে গানের শব্দও ভেসে আসছে। বোধহয় কোনো বিয়ে বাড়ি হবে। বাঁদিকের আপ প্ল্যাটফর্মে কিছু লোকজন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কেউ দাঁড়িয়ে, কেউ বা বসে বেঞ্চের ওপর। কিন্তু আমার ট্রেনে তো কোনো লোকজনই উঠল না। প্ল্যাটফর্মেও কাউকে দেখতে পাচ্ছি না। শুধু প্ল্যাটফর্মের একেবারে কোণার দিকে একটা ভিখিরি গোছের লোক বসে আছে আনমনে। ট্রেনে ওঠার কোনো ইচ্ছে তার আছে বলে তো মনে হয় না। ট্রেনটারই বা হলো কি? অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছে দেখছি। আবার নামলাম কামরা থেকে, একইভাবে জলের বোতল আর রুমাল সিটের ওপরে রেখে। দরজা দিয়ে ঝুঁকে দেখলাম সামনের সিগন্যালটা উজ্জ্বল লাল হয়ে জ্বলছে আর তারও সামনে একটা লেভেল ক্রসিং এর গেট খোলা। সেখান থেকে প্রচুর মোটর বাইক, স্কুটার, সাইকেল আরোহী যাতায়াত করছে। কখনো কখনো চার চাকার গাড়িও এপাশ ওপাশ দিয়ে যাচ্ছে আর আসছে। কিন্তু মহা জ্বালাতন হলো দেখছি, স্টেশনের ইলেকট্রিক ঘড়িতে সময় দেখাচ্ছে 9:10। এখনো খড়গপুরই পৌঁছানো গেল না। হাওড়া কখন যাবে কে জানে। তার চেয়েও বড় কথা, একটা লোকও কামরায় নেই। একবার ভাবলাম অন্য কামরাগুলোতে কেউ আছে কিনা দেখে আসি। সাহস হলো না। হঠাৎ যদি ট্রেন ছেড়ে দেয়। আবাল্য শহরবাসী, ট্রেনে চড়তে তেমন অভ্যস্ত নই। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে পড়লেই তো হলো। সাহস করে আবার গেলাম ড্রাইভারের কেবিনের সামনে। দেখি ড্রাইভার সাহেবও দরজা খুলে বসে আছেন, সামনের দিকে তাকিয়ে হাঁ করে। শটান প্রশ্ন করলাম, ও দাদা, ট্রেন ছাড়ছেন না কেন? সিগন্যাল পেলেই ছাড়বে। খড়গপুর বড় জংশন, লাইন ক্লিয়ার পাওয়া সহজ নয়। কিন্তু ট্রেনে তো লোকজনই নেই। আপনি যে তখন বললেন মেলায় লোকজন আসবে, কই কেউ তো এলো না। না এলে কি আমি নেমন্তন্ন করে আনবো? যান যান, জায়গায় গিয়ে বসুন। ভদ্রলোক একটু খেঁকিয়েই উঠলেন যান। আমিও ছাড়ার পাত্র নই। একটু জোর গলায় আমিও বলে উঠলাম, খড়গপুরে যদি কেউ না ওঠে তাহলে আমি কিন্তু আপনার কেবিনে এসে উঠবো, তখন নামিয়ে দিতে পারবেন না কিন্তু। ড্রাইভার সাহেব এবার হেসে উঠলেন। আপনি তো মহাভীত মানুষ দেখছি। আরে মশাই, এই যুবক বয়সে তো ভয় কিসের? খড়গপুরে অনেক সঙ্গী পেয়ে যাবেন। না পেলে তখন দেখা যাবে। যান যান, নিজের জায়গায় যান। সিগন্যাল হয়ে গেছে, বা গাড়ি ছাড়বে। সামনে তাকিয়ে দেখলাম সত্যি লাল আলোটা কখন যেন সবুজ হয়ে গেছে। দ্রুত পায়ে কামরার দিকে এগোলাম। ট্রেনে উঠতে উঠতে লক্ষ্য করলাম ড্রাইভার আমার দিকেই তাকিয়ে আছেন। ট্রেনে পা ঠেকানোর সাথে সাথেই ভিপু বাজিয়ে ট্রেন চলতে শুরু করলো। অত্যন্ত ধিমে তালে 1 কিলোমিটার পথ আসতে প্রায় 10 মিনিট পার করে ট্রেন যখন খড়গপুর স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো, সভয়ে লক্ষ্য করলাম আমার কামরায় ওঠার মতো কোনো যাত্রী আশেপাশে কোথাও নেই। খড়গপুর খুবই বড় জংশন। হাওড়া এবং উত্তর পূর্ব ভারত থেকে দক্ষিণ ও পশ্চিম ভারতগামী সব ট্রেন এখান দিয়েই যায়। সব মিলিয়ে 8খানা প্ল্যাটফর্ম, আর তার মধ্যে 1 ও 2 নম্বর বিশ্বের দীর্ঘতম। সেখানে একসাথে 2টো এক্সপ্রেস ট্রেন দাঁড়াতে পারে এক একটা প্ল্যাটফর্মে। যাবার সময় দেখেছি অগুন্তি লোক সারা স্টেশনে গিজগিজ করছে, আর এখন সেই স্টেশনে একটা লোক নেই যে আমার কামরায় উঠতে চায়। অবশ্য ট্রেন যখন প্ল্যাটফর্মে আসছিল তখন দেখেছি মাঝ বরাবর কিছু লোক দাঁড়িয়েছিল, কিন্তু তারা কেউ আর আমার কামরা অব্দি এলো না। এর মধ্যে একটা ফোন বাজলো। পকেট থেকে ফোন বার করে দেখলাম বাবার ফোন। কিরে, কোথায় পৌঁছলি? খড়গপুর, আমার সংক্ষিপ্ত জবাব। সবে খড়গপুর? ট্রেনে লোকজন আছে তো? বাবার গলায় উদ্বেগ স্পষ্ট।
ভদ্রলোককে আর চিন্তায় ফেলতে ইচ্ছে করলো না। আমতা আমতা করে বললাম, হ্যাঁ আছে। ঠিক আছে, সাবধানে চলে আয়। আমি ঠিক সময় হাওড়া স্টেশনে পৌঁছে যাব। স্টেশনের বাইরে গঙ্গার ধারে যে কার পার্কিংটা আছে সেইখানে গাড়ি থাকবে। ফোনের লাইন কেটে দেওয়ার সাথে সাথেই ট্রেন ছাড়লো। স্টেশন ইয়ার্ড ছাড়িয়ে গাড়ি পূর্ণ গতিতে চলেছে পরের স্টেশন জকপুরের দিকে। জানলার দুপাশে নিরেট অন্ধকার। মনে হচ্ছে একটা অন্ধকার সুড়ঙ্গের মধ্যে দিয়ে চলেছি কোনো অনিশ্চিত গন্তব্যে। বিলকুল ফাঁকা কামরাটা যেন আমাকে গিলতে আসছে। মনে সাহস আনার জন্য একটা জনপ্রিয় গানের সুর ভাজার চেষ্টা করলাম, কিন্তু 30 সেকেন্ডের মধ্যেই আবিষ্কার করলাম যে গানের সুর কখন থেমে গেছে তা নিজেই টের পাইনি। মিনিট 7 চলার পর ট্রেন থামলো জকপুর স্টেশনে। লম্বা এবং বেশ খানিকটা চওড়া প্ল্যাটফর্মটা খাঁ খাঁ করছে। মানুষ তো দূরের কথা, একটা কুকুরও কোথাও নেই। জকপুর ছাড়তেই মনস্থির করে ফেললাম, আর নয়, অনেক হয়েছে। এইভাবে হাওড়া পর্যন্ত একা যেতে হলে জ্যান্ত অবস্থায় হাওড়ায় পৌঁছবো বলে তো মনে হয় না। ভূত ডাকাত কারুর দরকার নেই, আমার হৃৎপিণ্ডই হাওড়ার অনেক আগেই জবাব দিয়ে দেবে। এর পরের স্টেশনে যেভাবেই হোক ড্রাইভারের কেবিনে উঠতে হবে। আমার এই অবস্থা দেখেও কি ড্রাইভার ভদ্রলোক আমাকে ফিরিয়ে দেবেন? লোকটাকে দেখে তো সেরকম অমানবিক মনে হলো না। আর না যদি দেন তাহলে কেবিনের হ্যান্ডেল ধরে ঝুলতে থাকবো, তারপর দেখি কেমন ভেতরে ঢুকতে না দেন। পরের স্টেশন মাতপুর। ট্রেনের গতি একটু কমতেই দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। যতটা পারি খেয়ে নিয়ে বাকি জলসহ বোতল সিটের ওপরেই রেখে এলাম। যদি ঝুলতেই হয় তবে তোটা ফেলে দিতেই হবে, সুতরাং মায়া বাড়িয়ে কি লাভ। মাতপুর স্টেশনে ট্রেন ভালো করে থামার আগেই লাফ দিয়ে প্ল্যাটফর্মে নেবেই লাগালাম ছুট ড্রাইভারের কেবিনের দিকে। এই যে দাদা, শুনছেন? এই দরজাটা একটু খুলুন না প্লিজ, একটু খুলুন, একটা কথা বলবো। বলতে বলতে কেবিনের বন্ধ দরজায় দুবার চাপড় দিলাম, বেশ জোরেই। কিন্তু তারপর কি যে হলো ঠিক ঠাউর করতে পারলাম না। মনে হলো দরজাটা একবার মাথাটা ঠুকে গেল, আর তারপরে একটা বলিষ্ঠ হাত আমার নড়া ধরে বেড়াল ছানার মতো টেনে নিয়ে গেল কেবিনের মধ্যে। কি ব্যাপার বলো দেখি ভাইয়া, দরজা পিটছিলে কেন? লোকটা খিঁচিয়ে উঠল। কিন্তু এই লোকটা তো সেই ভদ্রলোক নন। এ তো দেখছি কালো মতো বুড়োটা একটা লোক, বেশ গায়ে গতরে, লম্বা চুল উল্টে আঁচড়ানো, জুলফি জোড়াও চুলের সাথে মানানসই রকম লম্বা, মোটা একজোড়া ভুরু, চওড়া থ্যাবড়া নাক, আর তার নিচে পেল্লায় গোঁফ। গলাটাও চেহারার মতো বাজ খাই। তবে কি খড়গপুরে ড্রাইভার বদল হয়েছে? হবেও বা, রেল কোম্পানির কারুকার্য আমি আর সব জানবো কি করে। আগে দরজাটা তো ভেতর থেকে বন্ধ ছিল, তাই। আমি বিনয় গদগদ, কেননা কেবিনে একবার যখন ঢুকতে পেরেছি হাওড়ার আগে আর এখান থেকে নামার কোনো বাসনাই নেই। ভেতরে ঢুকতে আবার দরজা খোলাও পেতে হবে? তোমার দেখছি বায়নাক্কার অন্ত নেই। ভায়া কি আমাদের এখানে নতুন নাকি? দরজা দিয়ে হাত গলিয়েও তোমায় টেনে আনতে পারলাম না, যার ফলে দরজা খুলে ভেতরে আনতে হলো। কি ব্যাপার বলো দেখি। লোকটার কথা আর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। কি উত্তর দেব ভাবছি, এমন সময় টং টং করে একটা ঘন্টা দুবার বেজে উঠল, বাসের কন্ডাক্টরের ঘন্টার মতো। আর বাঁদিকের কোনায় একটা আলো দুবার জ্বলে নিভে গেল। দাঁড়াও দাঁড়াও, গার্ড বেটা ঘন্টি মারছে, ট্রেনটা ছেড়ে দি। হর্ন দিয়ে লোকটা একটা ছোট্ট হাতলের মতো জিনিস বাঁদিকে টানতেই ট্রেন চলতে শুরু করলো। আর এই অবসরে আমি এদিক ওদিক চাইতে গিয়ে অবাক হয়ে দেখলাম একেবারে বাঁদিকের দরজার কাছে ড্রাইভার আর তার ঠিক পাশের দরজার মাঝের সংকীর্ণ জায়গাটায় গা এলিয়ে বসে আছেন সেই আগের ড্রাইভার ভদ্রলোক। চোখ দুটো আধমোজা, মাথাতে একটু বাঁদিকে হেলিয়ে লোকটা কেবিনের দেওয়ালে হেলান দিয়ে রয়েছেন। একেই ওর কি হলো? এই অসুস্থ হয়ে পড়েছেন নাকি? আমি অবাক। আর বলো কেন, রেলের কর্মচারী বলে নিজেকে বিরাট খলিফা মনে করে। খড়গপুর ছাড়ার পর কেবিনে যেই না উঠেছি অমনি সে কি তর্জন গর্জন। কি আপনি ড্রাইভারের কেবিনে ট্রেসপাস করছেন কেন? কি উদ্দেশ্য? মোলজা, আরে আমি হরনাথ গড়াই, কখনো ডিভিশনাল ম্যানেজারকে তোয়াক্কা করিনি, আর এখন তোর মতো একটা ইঁতুলির কাছে এত জমা খরচ দিতে হবে? দিলাম বেশ করে। মুখ ভেঙছে। মুখ ভেঙছে? হ্যাঁ, কি আর বলবো ভাই,
একবার ভাঙচাতেই ব্যাটা চোখ উল্টে গুঁগো করে সেজে বসে বলল, কোনো নড়াচড়া পর্যন্ত নেই। ব্যাটা তো বোঝেনি কার পাল্লায় পড়েছে। কি বলছেন কি? মুখ ভেঙচি দেখে ভিমরি খেলেন? লোকটা খিকখিক করে খানিক হাসলো, হাসির দমকে একটু কাশলো। এ তো আর হাবি যাবি জিনিস নয়, হরনাথ গড়াইয়ের ভেঙচি। প্রতিযোগিতায় পরপর 6বারের গোল্ড মেডেলিস্ট, অল টাইম রেকর্ড। গর্বের চওড়া হাসি পুরু ঠোঁটের দুকোনায়। মুখ ভাঙচাবার প্রতিযোগিতা? আমার বয়স কিন্তু 25 বছর, আমাকে বোকা বানাবার চেষ্টা করবেন না। গলাটা নিজের কানেই বেশ রাগী শোনালো। বোকা বানাবো মানে? তুমি কেমন লোকে? প্রতিযোগিতার নাম জানো না? প্রতিযোগিতা হলো গিয়ে ভূত রাজ্যের অলিম্পিক। গোটা ব্রহ্মাণ্ড থেকে সব কিসিমের ভূত এই কম্পিটিশনে পার্টিসিপেট করে। এখানে একটা মেডেল পাওয়া মানে জাতীয় নায়ক বনে যাওয়া। তা তুমি এমন আহাম্মক যে প্রতিযোগিতার নাম তো জানোই না, উল্টে আমার ওপর চোটপাট করছো জানো আমি একটা ঠগ জোচ্চোর। তোমার ভূতত্ব কেড়ে নিয়ে এখনই তোমাকে সৌরমণ্ডলের বাইরে বার করে দেওয়া উচিত। লোকটা রেগে গিয়ে এমন চেঁচালো যে ট্রেনের চাকার আওয়াজও ম্রিয়মাণ লাগলো। আরে গড়াই ভাইয়া, রাগ করছো কেন? তোমার এই হঠাৎ হঠাৎ রেগে যাবার অভ্যেসটা মরার পরেও একই রকম রয়ে গেল। বেঁচে থাকতে এই কারণে কম ঝামেলায় তো পড়নি। মনে আছে সেবার ডিএম সাহেবকে ঘুষি বাগিয়ে তেড়ে গিয়ে কি কাণ্ড তাই না বাঁধিয়েছিলে? নেহাত সরকারি চাকরি, তা না হলে তোমার চাকরি তো তখনই নট। ভারী মিষ্টিভাবে মিহি গলায় বলা কথাগুলো এলো আমার পেছন থেকে। ঘাড় ঘুরিয়ে দেখলাম গলার মালিকের চেহারাটিও বেশ শৌখিন, মাঝবয়সী হলেও ত্বকের জেল্লা চোখে পড়ার মতো। পরনে জিন্স আর টি শার্ট, পায়ে দামি স্নিকার। উনি আবার কে? কেবিনে ঢুকলেনি বা কি করে? কোথা দিয়ে? দরজা তো বন্ধ। কি ঘটছে এখানে তা একেবারে বুঝতে পারছিলাম না বললে ভুল হবে, কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না। এই একজন সারাক্ষণ খালি উপদেশ, আরে চাকরি নট না হলে তো বেঁচে থাকতাম, অকালে অপঘাতে মরতে হতো না। দেখো চাটুচে, আমায় জ্ঞান দিতে এসো না। আমি তো তোমাদের মতো ভণ্ড নই, তাই কোদালকে কোদাল বলতে জানি, সে বড় সাহেবই হোক আর এই ফচকে ফাজিল ছোঁড়াই হোক। গড়াই অপ্রতিরোধ্য। প্রতিযোগিতা কি জানে না, আবার বড় বড় কথা। আরে গতকালই ভূতি হাসে আমায় নিয়ে একটা পেল্লায় লেখা বেরিয়েছে, আর এ হতভাগে এমন ভাব করছে যেন আমাকে চেনেই না। ভূতিহাস? সেটা আবার কি? প্রশ্নটা প্রায় জিভের ডগায় চলে এসেছিল, শেষ মুহূর্তে গিলে ফেললাম। এতক্ষণে আমি দ্বিধাহীনভাবে বুঝে গেছি এরা কারা। এও বুঝেছি যে এরা আমাকেও এদের মতোই ভূত বলে মনে করছে। সুতরাং আপাতত আমাকে ভূতের ভূমিকাতেই অভিনয় করতে হবে, না হলে কি হবে তাই ভূতেরাই জানে। পিছনের লোকটা নাকি ভূতটা ভারী অমায়িক গলায় বলে উঠল, তুমি বোধহয় ভূতিহাসের নামও জানো না, এই তাই তো? লোকটা যেন আমার মনের ভেতরটা পড়ে ফেলল। ভূতেরা কি অন্তর্যামী? তাহলে আমাকে চিনতে পারলো না কেন? সেটাই তো রহস্য। গড়াইয়ের বাজখাই গলায় আবার নিনাদ। কেমন ভূত? প্রতিযোগিতা জানে না, ভূতি হাসের নাম শুনেনি। রহস্যে কিছু নেই, এর একটাই মানে হয় এই যুবক সদ্য এসেছে প্রেতলোকে। কি ভাই, ঠিক বললাম তো? চট্টোপাধ্যায় ভূতে সহৃদয় গলায় আমার জন্য অকুণ্ঠ সমর্থন। আমার সামনে আর কোনো রাস্তা খোলা নেই, বাঁচতে হলে ভূতের অভিনয় করতে হবে। কিন্তু করব কি করে? আমার হাত দুটো এত কাঁপছে যে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে কাঁধ থেকে খুলে যাবে। হাঁটুর নিচে পায়ের কোনো অংশ আছে কিনা ঠিক টের পাচ্ছি না, কিন্তু প্রাণের দায় বড় দায়। অনেক চেষ্টায় স্নায়ুকে খানিক নিয়ন্ত্রণে আনা গেল। পাঞ্জাবির পকেটে হাত দুটো পুরে দিলাম যাতে কাঁপুনি টের না পাওয়া যায়। পকেটে হাত দেওয়ার ফলে আরও একটা কাজও করা গেল, বাঁ পকেটের মোবাইল ফোনটা সন্তর্পণে বন্ধ করে দিলাম। পকেটে মোবাইল বাজাটা বোধহয় এই চিত্রনাট্যে মানাবে না। গলাটা একবার খাঁকড়ে নিলাম। অভিনয় স্কুল কলেজে 2-1বার করেছি বটে, কিন্তু ভূতের সামনে অভিনয় শম্ভু মিত্র মশাইও কখনো করেছেন বলে তো মনে হয় না। সুতরাং একটু আত্মবিশ্বাসের দরকার। ইয়ে মানে 30 ঘন্টা আগেও আমি বেঁচে ছিলাম।
আমার ডায়লগে আমি নিজেই মুগ্ধ। দেখেছ আমার অনুমান শক্তি কতটা প্রখর? চাটুজ্জে যেন ব্যোমকেশ বক্সী। হ্যাঁ, অনেকটা হনুমানের মতো। গড়াই খিঁচিয়ে উঠলেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, মাতপুরে কি করছিলে? আগে মাতপুরেই তো ঘটনাটা ঘটেছিল, তাই কাল থেকে এখানেই ঘুরঘুর করছিলাম। আমি খানিক সাবলীল। মরবার আর জায়গা পেলে না? আগে ইচ্ছে করে তো মরিনি। বন্ধুর দাদার বিয়েতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম। ফেরার পথে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে লাইন পার হয়ে 3 নম্বরে আসতে গিয়ে হঠাৎ এক পায়ে চটি খুলে লাইনে পড়ে গেল। কুড়িয়ে নেবার জন্য যেই না লাইনে নেমেছি, কোথা থেকে একটা মালগাড়ি এসে আমার আস্ত শরীরটা 4 টুকরো করে দিল। অবশ্য ব্যথাটা বিশেষ টের পাইনি। যা ডায়লগ ঝাড়ছি, তাতে এদের হাত থেকে বেঁচে ফিরতে পারলে ভাবছি নাটক লেখা শুরু করব। আহা, কচি বয়স, জীবনটা শুরুতেই শেষ হয়ে গেল গো। চাটুজ্জে বাবু যেন একেবারে কেঁদেই ফেলবেন। তুমি আর মায়া কান্না কেঁদো না, বুঝলে চাটুজ্জে? ওর জন্য একেবারে বুক ফেটে যাচ্ছে। আর আমাকে যে নিজের হাতে নিকেশ করে দিলে তার বিচার কে করবে? গড়াই ড্রাইভারের হুঙ্কার গগন বিদারী। সে কি, উনি কি আপনাকে খুন করেছিলেন নাকি? আমার গলায় অকপট বিস্ময়। একরকম খুনই বলতে পারো। খড়গপুর থেকে মাঝরাত্রে একটা ইঞ্জিনিয়ার হাওড়া ফিরছিলাম। পাঁশকুড়ার ওয়েস্ট কেবিনে বসে লাইন সামলাচ্ছিলেন এই মহাপুরুষ। ডিস্টেন্স সিগন্যালে যে একটা গার্ডবিহীন 8খানা মালগাড়ি দাঁড়িয়ে আছে তা ভুলে গিয়ে বেমালুম আমায় সিগন্যাল দিয়ে দিলেন। আর আমিও শটান দিয়ে মারলাম একটা ওয়াগনের পিছনে। ব্যাস, হয়ে গেল। কি বলবো ভাইয়া, শরীরটার এমন হাল হয়েছিল যে পোস্টমর্টেম করার মতো কিছু ছিল না। গড়াই মৃত্যু শোকে মুহ্যমান। এতকাল পরেও ট্রেন চলেছে হু হু করে। কথা বলার ফাঁকে 3-4টে স্টেশন পার হয়ে গেছে। প্রতিটা স্টেশনেই গাড়ি দাঁড়িয়েছে, কিন্তু কোথাও কোনো জনমানব দেখতে পাইনি। বালিচক বেশ বড় একটা স্টেশন, সেখানেও কোনো যাত্রী ছিল না। গড়াইবাবুর কথা শেষ হবার সাথে সাথেই ট্রেনটা থামলো হাওড় স্টেশনে, এবং সেটিও যথারীতি ফাঁকা। রিটায়ারমেন্টের বাকি ছিল আর মাত্র 2 বছর। গড়াই আবার কথার খেই ধরলেন। এখন কত টাকা মাইনে বুঝতে পারছো? এই হতবাকার জন্য 2 বছরের মাইনে মিস, তার সাথে অর্ধেক পেনশন। বুঝলাম টাকার শোক মৃত্যু শোকের চেয়ে কম নয়। গড়াইদা, তুমি রাগ করতেই পারো, কিন্তু ভেবে দেখো, আমার 19 বছরের চাকরিতে এই একবারই একটা ভুল হয়েছিল। মানুষের তো ভুল হতেই পারে, তবু তো তোমার ছেলেমেয়েরা তখন বড় হয়ে গেছে, চাকরি করছে। আর আমার কথাটা ভাবো, আমার ছেলের মাধ্যমিক পরীক্ষার আগের দিন। চাটুজ্জে বাবুকে এইবার বড়ই দুঃখী মনে হলো। আপনারও কি অ্যাক্সিডেন্ট? আমি অনুসন্ধিৎসু। হ্যাঁ, অনেকটা তোমারই মতো। যাকগে, ওসব বাদ দাও। ছেলেকে দেখতে গিয়েছিলেন কখনো? আমি সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করি। ও গেছে কিনা জানি না, তবে আমি গিয়েছিলাম, আর গিয়ে বুঝেছিলাম না গেলেই ভালো ছিল। গড়াই দীর্ঘশ্বাস ফেলল। কেন, কিরকম? আমি আর চাটুজ্জের বাড়ি পাশাপাশি পাড়ায়। আমার দক্ষিণেশ্বর আর ও আরিয়াদহে। মৃত্যুর মাস 3 পর আর থাকতে না পেরে ভাবলাম যাই একবার বাড়িতে, দেখে আসি সব কেমন আছে। ছেলে মেয়েদের শোক কেটে গেলেও তাদের মা নিশ্চয়ই আমার জন্য এখনো হা হতাশ করে। গড়াইবাবু কথা বলে চললেও চোখ কিন্তু সামনের দিকে। সামনে ট্রেন লাইন ছাড়া আর কোনো দিকে লক্ষ্য নেই। সিনিয়র ভূতেরা সবাই আমায় বারণ করেছিল, তবু গেলাম। বাড়ির পাঁচিল টপকে লাফিয়ে দোতলার বারান্দায় উঠে খোলা জানলা দিয়ে গিন্নির ঘরে উঁকি দিয়ে দেখলাম তিনি খাটে বসে মেজাজে পান সারছেন, আর একটা রগরের সিরিয়াল টেলিভিশনে দেখতে দেখতে হেসে লুটোপুটি। কোথাও দুঃখের কোনো ব্যাপারই নেই, থাকবেই বা কেন? মেলা টাকা পেনশন পায়, তার সাথে ব্যাংকে জমা টাকার সুদ, মজাই মজা। আমার পায়ের কাছে একটা বালতি রাখা ছিল, দৃষ্টি আকর্ষণের জন্য 1 লাথি মেরে সেটা ফেলে দিলাম। সেই আওয়াজ শুনে তিনি খুব চমকে ভয় পেয়ে গেলেন বুঝি? আমার কৌতূহল অদম্য। ভয় ভয় পাওয়ার বান্দাই সে নয়। শব্দ শুনে পান জড়ানো গলায় চেঁচিয়ে বলল, ও বৌমা, দেখো তো, সেই কানা হুলোটা বোধহয় আবার ওপরে উঠেছে। কুকুর বেড়ালের জ্বালায় বাড়িতে তো আর থাকা যাবে না দেখছি।
বলো, নিজের তৈরি করা বাড়িতে যদি নিজেকে কুকুর বেড়াল বলা হয়, তখন মনে হয় না আত্মহত্যা করে জ্বালা জুড়োই? গড়াইবাবুর গলায় যেন ট্র্যাজিক হিরোর সংলাপ। চাটুজ্জে হা হা করে হেসে উঠলেন। আমারও বেদম হাসি পাচ্ছিল, কিন্তু হাসতে ঠিক সাহস হলো না। রকচটা গড়াই যদি রেগে ভেঙে কাঁদটা লাগিয়ে দেয়। চাটুজ্জে বোধহয় কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু এমন সময় বেমক্কা হর্ন বাজতে লাগলো বারবার। উইন্ডস্ক্রিন দিয়ে সামনের দিকে তাকিয়ে দেখি এক অদ্ভুত দৃশ্য। ট্রেনটা বড়জোর 20 মিটার আগে দৌড়ে চলেছে এক ছিপছিপে তরুণ। পেছন থেকে মনে হলো বয়স আমার চেয়েও অনেক কম। বারবার হর্ন সত্ত্বেও তার লাইন থেকে নামার কোনো ইচ্ছে আছে বলে তো মনে হচ্ছে না। সামনে একটা ছোট নদীর ওপর একটা ব্রিজ দেখতে পাচ্ছি, বোধহয় খিরাই নদীর ব্রিজ। সর্বনাশ, লোকটা যদি ব্রিজের ওপর দিয়ে দৌড়াবার চেষ্টা করে তবে তো মৃত্যু অনিবার্য। তখন আর কিছুতেই লাইন থেকে নামতে পারবে না। আরে আরে, লোকটা পাগল নাকি? এক্ষুনি তো ট্রেনের তলায় পড়বে। আমি আর্তনাদ করে উঠলাম। আরে তোর লোক কোথায় দেখছো? ও তো শশা। গড়াইয়ের কোনো হেলদোল নেই। শশা? স্পষ্ট দেখতে পাচ্ছি জলজ্যান্ত একটা মানুষ, আর আপনি বলছেন শশা? আরে জ্বালাতন, শশা কেন হবে? শশা, পুরো নাম সনাতন সাপুই, সংক্ষেপে শশা। গড়াই ব্যাখ্যা করলেন। আরে সে শশাই হোক আর মশাই হোক, এদের ট্রেনে চাপা পড়বে তো। তুমি কোথাকার বলো তো? গড়াই বিরক্ত। অন্তত 1 মিনিট ধরে ট্রেনটা ওর পিছে পিছে চলছে, ওর সাথে ডিস্টেন্স 1 চুলো কমেছে? কোনো মানুষ এত জোরে ছুটতে পারে? ও, তাহলে ইনিও? আমি বেশ নিশ্চিন্ত বোধ করলাম। আসলে কি জানো ভাই, অনেকক্ষণ পর চাটুজ্জেবাবু মুখ খুললেন। আমাদের এই সনাতনের বাড়ি ছিল এর পরের স্টেশন খিরাই লাগোয়া এক গ্রামে। ছোটবেলায় টিভিতে অলিম্পিকে কার্ল লিউইসের দৌড় দেখে ওর মনে হয়েছিল ওকেও অলিম্পিকে সোনা পেতে হবে। কি পরিশ্রম যে করতো ছেলেটা! সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে প্র্যাকটিস করত, তারপর আবার মাঠে গিয়ে বাবাকে চাষবাসে সাহায্য করতেও ছাড়তো না। একবার এক বর্ষার ভোরে, বর্ষাকালে এই অঞ্চলটা একেবারে জলে ডুবে যায়, ফলে দৌড়বার জন্য রেল লাইনই ভরসা। লাইন ধরে দৌড়ানোর সময় হঠাৎ গড়াই বন্ধ দরজা দিয়ে গলা বাড়িয়ে চেঁচিয়ে ওঠে, রে শশা, দেবো নাকি ঠুকে? ছেলেটা দৌড়তে দৌড়তেই পেছনে মাথা ঘোরালো, আর তারপরেই ট্রেনের দরজা দিয়ে মুখ বাড়িয়ে পিচুক করে হেসে উঠে বলল, তোমার ওই আদিকালের যন্ত্র দিয়ে কি আমায় আর ঠুকতে পারবে? বরং একটা ছাগল টাগল টেরাই করে দেখো কাকু। তারপরেই দেখলাম পাশের মাঠঘাটের মধ্যেই কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। ছেলেটার কিন্তু এলেম আছে। জীবিত অবস্থায় পারেনি বটে, কিন্তু মরার পর ও সোনা পেয়েই ছেড়েছে। গত 4টে প্রতিযোগিতায় দৌড়ের অন্তত 3টে ইভেন্টে সোনা কেউ কাটতে পারেনি, আর প্রতিবারই নিজের পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে। চাটুজ্জে প্রশংসায় পঞ্চমুখ। এর মধ্যেই ট্রেন এসে দাঁড়িয়েছে পাঁশকুড়া স্টেশনে, বড় জাংশন স্টেশন। এখন দীঘা যাওয়ার লাইন আলাদা হয়ে গেছে। আমার ডান দিকে আপ প্ল্যাটফর্মে একটা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। ট্রেনের জেনারেল কামরায় প্রচুর মানুষের ভিড়, কিন্তু কেউই জানতে পারছে না যে এই ট্রেনে কি ঘটে চলেছে। স্টেশনের ডিজিটাল ঘড়িতে দেখলাম রাত 10:20। ভাইয়া, মাদপুর স্টেশনে কি করছিলে সেটা কিন্তু এখনো বললে না। আর এখন চলেছই বা কোথায়? পাঁশকুড়া স্টেশন ছাড়িয়ে ট্রেনের গতি বাড়াতে বাড়াতে গড়াইবাবুর প্রশ্ন। হঠাৎ এই প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে উঠে বললাম, বাড়িতে। বাড়িতে? কি হবে এখন বাড়ি গিয়ে? আহা, বুঝতে পারছো না কেন? সদ্য সদ্য ঘটনাটা ঘটেছে, বাড়ি যাওয়ার ইচ্ছে তো হতেই পারে। চাটুজ্জে আমার মুশকিল আসেন। মায়ের জন্য বড্ড মন কেমন করছিল, তাই ভাবলাম একবার চোখের দেখা দেখে আসি। আমি এবার করুণ রসের ভান্ডারী। তার জন্য ট্রেনে চড়ার দরকার কি? চাইলে তো 1 লহমায় পৌঁছে যেতে পারতে। ভবি দেখছি ভুলবার নয়। সেটা করব বলেই তো ভাবছিলাম। এমন সময় দূর থেকে দেখলাম আপনি ট্রেন চালাচ্ছেন। আপনাকে দেখেই ট্রেনে চড়ার ইচ্ছে হলো। মনে হলো বেশ গল্প করতে করতে যাওয়া যাবে। আমার কথা এখন পক্ষীরাজ হয়ে ডানা মেলেছে। তা আমাকে চিনলে কি করে? বাহ, ভূত হয়ে ভূতকে চিনব না? এবার আমি ড্যাম স্মার্ট। তা বটে। ট্রেন চলেছে বেশ জোর গতিতে। লোকাল ট্রেন কি এত জোরে চলে? এবার একটা ভূত আবার গাড়ি বেলাইন করে দেবে না তো? আমার কেমন ভয় করতে লাগলো।
আর দু একটা কথার ফাঁকেই ট্রেন এসে দাঁড়ালো কোলাঘাট স্টেশনে। এবার কিন্তু আমরা নেমে যাব, চাটুজ্যের ঘোষণা। সে কি, তাহলে ট্রেন চলবে কি করে? আমার অসহায় প্রশ্ন। তা দিয়ে তোমার কি দরকার? তুমি এবার এমনি এমনি চলে যাও, তা ট্রেনে যাবার দরকার কি? গড়াইবাবুর ভৌতিক সমাধান। আমরা রূপনারায়ণ পার হতে পারবো না, গুরুর বারণ আছে। ভূতেরও আবার গুরু আছে? তাজ্জব ব্যাপার। ভাবতে ভাবতেই দেখি 2 মক্কেলি উধাও। আমি এখন কি করি? ট্রেন চালাবার বিদ্যে তো জানা নেই। ওদিকে সেই কন্ডাক্টরের ঘন্টি ঢং ঢং করছে। এ তো মহাজ্বালা। ঘন্টি আরো একবার বাজলো, তারপর আবারও। গার্ড সাহেব বোধহয় অধৈর্য হয়ে পড়েছেন। এতক্ষণ ভূতের ভয় পাচ্ছিলাম, এখন দেখছি ভূত না থাকা আরো ভয়ের কারণ। এমন সময় সব সমস্যার সমাধান করে দেবদূতের মতো গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালেন এতক্ষণ এলিয়ে পড়ে থাকা সেই পুরনো ড্রাইভার। আপদ বিদায় হয়েছে। আমি তো অবাক, বলেই ফেললাম, যাক, আপনি তাহলে বেঁচে আছেন? কেন, মরে গেলে খুশি হতেন বুঝি? ট্রেন ছাড়তে ছাড়তে ড্রাইভারের পাল্টা প্রশ্ন। কি যে বলেন, ভূতের ভয় মরেই যাচ্ছিলাম। তাই নাকি? আপনি তো ওগুলোর সাথে বেশ খোশ গল্প জুড়েছিলেন দেখলাম। সে কি, জানলেন কি করে আপনি? আপনি তো অজ্ঞান হয়ে পড়েছিলেন। অজ্ঞান না হাতি, পাছে ঘাড় মটকে দেয় তাই মটকা মেরে পড়েছিলাম। আমার তো মনে হচ্ছিল আপনিও ভূত, পরে অবশ্য বুঝেছি যে না, তা নয়। এতক্ষণ একটু নড়াচড়া না করে পড়ে থাকা কি করে সম্ভব সেটা ভেবেই অবাক লাগছিল, কিন্তু লোকটার গম্ভীর মুখ দেখে প্রশ্নটার করতে সাহস হলো না। ড্রাইভার লোক তো আমার বিশেষ কথাবার্তা বললেন না, শুধু মৌরিগ্রাম ছাড়ার পর আমাকে বললেন, পরের স্টেশন সাঁতরাগাছি, ওখানে আপনি কেবিন থেকে নেমে কম্পার্টমেন্টে চলে যাবেন। স্টেশনে কোনো অফিসার আপনাকে আমার সঙ্গে দেখলে অনেক জবাবদিহি করতে হবে। লোকটার কথা মতো আমি তাই করলাম। এবার দেখলাম কামরায় কিছু লোকজন আছে, হয়তো মাঝের স্টেশনগুলোতে লোক উঠেছে। উত্তেজনায় খেয়াল করতে পারিনি। সাঁতরাগাছি থেকেও কয়েকজন উঠলেন, রেলকর্মী বলেই মনে হলো। হাওড়া স্টেশনে ট্রেন থামলো রাত 12:10। ড্রাইভারের কেবিন থেকে নেমেই মোবাইল চালু করে দিয়েছিলাম। বাবার সাথেও যোগাযোগ হলো। বাবা পৌঁছে গেছেন অনেক আগেই। কামরা থেকে নেমে যখন ড্রাইভারের কেবিনের সামনে দিয়ে যাচ্ছি, ভদ্রলোককে কোথাও দেখতে পেলাম না। কি জানি কোথায় গেলেন। অনেক রাত হয়েছে, আমাকেও বাড়ি ফিরতে হবে, তাই আর খোঁজাখুঁজি না করে সামনের দিকে হাঁটা লাগালাম। রাত 12টার পর হাওড়া স্টেশনের আর সব গেট বন্ধ হয়ে শুধু ক্যাব রোডের গেটটাই খোলা থাকে। সেখান দিয়ে বেরিয়ে রাস্তা পেরিয়ে ট্যাক্সি স্ট্যান্ড পিছনে ফেলে কার পার্কিং প্লেসের দিকে হাঁটছি। হঠাৎ পেছন থেকে, এই যে ভাই, চললেন নাকি? চেনা গলার ডাক শুনে পিছন ফিরে দেখলাম সেই টাকমাথার ড্রাইভার ভদ্রলোক। আপনি? ট্রেন থেকে নেমে কেবিনে তো কোথাও আপনাকে দেখতে পেলাম না। দেখতে পাননি বুঝি? আমি তো একইভাবে দেয়ালে হেলান দিয়ে চোখ বুজে বসেছিলাম। ড্রাইভারের এত হাসির কি হলো বুঝলাম না। সে কি, কেন? আবার শরীর খারাপ লাগছিল বুঝি? আমার উদ্বিগ্ন প্রশ্ন। শরীরই নেই, আবার শরীর খারাপ? মানে আবার কি? আমার হার্টের অবস্থা বেশ কিছুদিন ধরেই গোলমেলে। সেই হার্ট কি ভূতের দাঁত খিচুনি সইতে পারে? ভূতের ভেঙচি দেখা মাত্র এ হার্ট জবাব দিয়ে দিয়েছে। লোকটা গলায় ঝরে পড়েছে অনাবিল হাসি। কি যা তা বলছেন? ফাঁকা রাস্তা পেয়ে আমায় ভয় দেখাচ্ছেন কেমন? প্র্যাকটিক্যাল জোক। হ্যাঁ, তাই যদি হবে তাহলে কোলাঘাট থেকে ট্রেন চালিয়ে এলেন কি করে? ভয় নয়, আমার গলায় নিখাত বিরক্তি। মাঝরাত্রিরে আধবুড়ো লোকের বেয়ারা রসিকতায় ভীষণ রাগ হচ্ছিল। কি যে বলেন না, এই কবেকার ঘাটের মরা পচা ভূতটা এতটা পথ ট্রেনটা নিয়ে আসতে পারলো, আর আমি সদ্য মরা ড্রাইভার এটুকুনি রাস্তা চালিয়ে আনতে পারবো না? কি বলেন? লোকটা আচমকা হাওয়ায় মিলিয়ে গেল। শুনছিলেন লেখক সুদীপ্ত চক্রবর্তীর লেখা গল্প যত্ত জ্বালা রাতের বেলা। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প, শুনতে ভুলবেন না কিন্তু।